স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। টেক্সটাইল রিটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড। আদিত্য বিড়লার রিটেলের আমরা ফান্ডামেন্টালসটা আলোচনা করব, অর্থাৎ আদিত্য বিড়লার রিটেল ফান্ডামেন্টালি কি সাউন্ড সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা আলোচনা করব আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের চার্ট প্যাটার্ন নিয়ে, অর্থাৎ আদিত্য বিড়লা ফ্যাশন রিলেটেড শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে সেটাকে নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব। আফটার দ্যাট আমরা আলোচনা করব আদিত্য বিড়লা ফ্যাশন রিটেলের ফান্ডামেন্টালসটাকে নিয়ে। আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এখন ট্রেড করছে 326 টাকা 55 পয়সা। একদিনে রিটার্ন দিয়েছে কত? একদিনে রিটার্ন দিয়েছে -3.96%। অ্যাপ্রক্স বলতে পারেন 4%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে একদিনে। 5 দিনে রিটার্ন দিয়েছে -0.21%। অ্যাপ্রক্স 0.5%-এর কাছাকাছি নেগেটিভ রিটার্ন দিয়েছে 5 দিনে। এক মাসে রিটার্ন দিয়েছে কত? +11.34% পজিটিভ রিটার্ন দিয়েছে। অ্যাপ্রক্স 11% পজিটিভ রিটার্ন দিয়েছে এক মাসে। 6 মাসে রিটার্ন দিয়েছে কত? 14.48% পজিটিভ রিটার্ন দিয়েছে। অ্যাপ্রক্স বলতে পারেন 14.5%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে 19.35%। অ্যাপ্রক্স বলতে পারেন 19%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। এক বছরের রিটার্ন কত দিয়েছে? এক বছরের রিটার্ন দিয়েছে 53.96%। অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 54%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে এক বছরে। তাহলে এক বছরে ভালোই পারফরমেন্স করেছে। 54% মানে একটা ডিসেন্ট রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের মধ্যে। ন্যাচারাল ব্যাপার, শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না, কিন্তু এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে ভালোই ওয়েলথ ক্রিয়েট করেছে, আমরা এটুখানি বুঝতে পারছি। যত লং যাবেন, লংয়ে শর্ট টার্মে বেশি ওয়েলথ ক্রিয়েট করা হয়। যত লং খেলবেন তত ওয়েলথ তত ক্রিয়েট হবে। আমরা যদি এটার 5 বছর চার্ট প্যাটার্নে যাই, তাহলে 5 বছরের রিটার্ন কত দিয়েছে? 101.91%। অ্যাপ্রক্স বলতে পারেন 102%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ডবলের বেশি রিটার্ন দিয়েছে। 100% যেহেতু ডবল, তাহলে 102% কিন্তু রিটার্ন জেনারেট করেছে। তাহলে 102% পজিটিভ রিটার্ন দিয়েছে 5 বছরে। তাহলে 5 বছরে ঠিকঠাকই আমরা এইটুখানি বলতে পারি। ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে কত? তার ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 111.52%। অ্যাপ্রক্স বলতে পারেন 112%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম। লিস্টেড হয়েছে 2013-এ, অর্থাৎ 2013 সালে লিস্টেড হয়েছে। তাহলে 2013 সাল থেকে এখন অবধি অল টাইম 112%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। তো চার্ট প্যাটার্নটা দেখে আপনাদের কী মনে হচ্ছে? চার্ট প্যাটার্নটা কিন্তু ডিসেন্ট চার্ট প্যাটার্ন আমরা পাচ্ছি না। এটার মার্কেট ক্যাপ কত রয়েছে? মার্কেট ক্যাপ 30,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে। এটা লার্জ ক্যাপ টাইপের একটা কোম্পানি আপনারা বলতে পারেন। তাহলে চার্ট প্যাটার্নটা দেখে এইটুখানি আমরা বুঝতে পারছি যে একটা সেম রেঞ্জের মধ্যে কিন্তু একটা ঘোরাফেরা করছে। এটা ইনভেস্টমেন্টের পক্ষে আদর্শ চার্ট নয়, এটা ট্রেডিং রিলেটেড একটা চার্ট প্যাটার্ন আমরা দেখেই বুঝতে পারছি। তো এটার মধ্যে আপস অ্যান্ড ডাউনস করছে। তো এই চার্ট প্যাটার্নটা কিন্তু আমরা ডিসেন্ট চার্ট প্যাটার্ন পাচ্ছি না। তার কারণ এটা থেকে আমরা এইটুখানি ক্লিয়ার হতে পারছি যে কোম্পানিটার মধ্যে কিন্তু যে পারফরমেন্স করছে, পারফরমেন্সটা কিন্তু ঠিকঠাকভাবে করছে না। একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে রয়েছে বলেই চার্ট প্যাটার্নটা একই লেভেলের মধ্যে আপস অ্যান্ড ডাউনস করছে। যদি কোম্পানিটা ভালো পারফরমেন্স করতো, তাহলে কিন্তু এই কোম্পানিটার চার্ট প্যাটার্নটা কিন্তু সেম লেভেলের মধ্যে কিন্তু আপ ডাউন করতো না। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে চার্ট প্যাটার্ন থেকে এইটা আমরা ইন্ডিকেশন পাচ্ছি যে কোম্পানিটা কিন্তু তার নেট প্রফিটে কিন্তু এখনও স্ট্রাগলিং ফেস করছে। তার মধ্যে এটার মধ্যে কনসিস্টেন্সি নেই, এইটুখানি কিন্তু আমরা বুঝতে পারছি চার্ট প্যাটার্ন থেকে। তাহলে ওভারঅল আমরা এইটুখানি বলতে পারবো চার্ট প্যাটার্নটা কিন্তু ডিসেন্ট নয়। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানির ফান্ডামেন্টালসে, অর্থাৎ কোম্পানি কতটা ফান্ডামেন্টালি সাউন্ড। তাহলে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিট দেখতে পাচ্ছেন, ব্যালেন্স শিট অফ আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল 19, 20, 21, 22 4টে বছরের কিন্তু আমরা ডেটা পাচ্ছি। 4টে বছরের ব্যালেন্স শিট পাচ্ছি, ব্যালেন্স শিটের ডেটা। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা যদি দেখি 4টে বছরের ডেটা পাচ্ছি। সেই কারণে রিজার্ভ প্রথমে ছিল 627 কোটি, তারপরে হয়ে
হয়ে গেল 249 কোটি, কমে তারপরে সেটা আবার বেড়ে 1681 কোটি, তারপরে আবার সেটা বেড়ে হচ্ছে 1774 কোটি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে ডাউন হলো, তারপরে আবার গ্রো করলো, তারপরে আবার স্লাইটলি গ্রো করলো। তার মানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আমরা এইটুখানি দেখে বুঝতে পারছি যে গ্রোথ রয়েছে, গ্রোথটার মধ্যে কিন্তু সেই কনসিস্টেন্সি, সেই ব্যাপারটা কিন্তু আমরা পাচ্ছি না। তো ওকে আমরা কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা বলতে পারি। তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে নেট প্রফিটের মধ্যেও আমরা সেই জিনিসটাই পাবো, যে নেট প্রফিটের মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি পাবো না। আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যাই তাহলে দেখতে পাবো যে নেট প্রফিটের মধ্যে সেভাবে কিন্তু কনসিস্টেন্সি নেই। তো চার্ট প্যাটার্ন দেখেই আমরা বুঝতে পেরেছি যে নেট প্রফিটের চার্ট প্যাটার্নটা দেখে এইটুকুনি ক্লিয়ার হয়েছি যে কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সি নেই বলেই চার্ট প্যাটার্নটা কিন্তু একই রেঞ্জে রয়েছে, কোম্পানি স্ট্রাগল ফেজে রয়েছে। তো রিজার্ভটা থেকেও এটা আমরা একটা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটটার মধ্যেও কিন্তু সেরকম কনসিস্টেন্সি পাবো না। আমরা প্রফিট অ্যান্ড লসে গেলে ওভারঅল ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা এইটুখানি বলবো যে ওকে টাইপের আছে, যে খুব একটা ভালো কিছু বলবো না, যে কনসিস্টেন্সি সেইভাবে কিন্তু পাচ্ছি না। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি যে কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিংটা যদি দেখি তাহলে কত আছে লং টার্ম বোরিং? প্রথমে ছিল 723 কোটি, তারপরে সেটা বেড়ে 856 কোটি, তারপরে আবার সেই একই রেঞ্জের বলতে পারেন 813 কোটি, তারপরে আবার সেই একটু কমে 777 কোটি। তাহলে লং টার্ম বোরিং একটা যদি দেখেন যে লং টার্ম বোরিংটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, এইটুখানি কিন্তু আমরা বলতে পারি। এবারে দেখার বিষয় যে লং টার্ম বোরিং নেওয়াটা কি খারাপ? হ্যাঁ, যদি বলেন কোম্পানির ক্ষেত্রে একটা নেগেটিভ দিক, যদি কোম্পানিটা লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটাকে যদি বাড়াতে পারে তাহলে কিন্তু লং টার্ম বোরিং ঠিকঠাক আছে। এবারে দেখার বিষয় যে লং টার্ম বোরিংকে কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিন বাড়াচ্ছে কিনা, সেটা আমাদের দেখার বিষয়। সেটা দেখতে গেলে আমাদের প্রফিট অ্যান্ড লসে যেতে হবে। প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমরা দেখব যে লোনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে নাকি কোম্পানিটা। তাহলে লং টার্ম বোরিং এইটুখানি বলতে পারি, মোটামুটি অনেকটাই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। এইবারে চলে যাচ্ছে কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাহলে শর্ট টার্ম বোরিং আমরা কি দেখতে পাচ্ছি? শর্ট টার্ম বোরিংয়ে রয়েছে প্রথমে ছিল 474 কোটি, তারপরে সেটা হয়ে গেল 1511 কোটি, তারপরে সেটা 322 কোটি, তারপরে এখন রয়েছে 454 কোটি। তাহলে আমরা হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ের থেকে লং টার্ম বোরিংকে বেশি গুরুত্ব দেবো। তার কারণ হচ্ছে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যাটার থাকে, প্রত্যেক বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো সেই কারণে আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে লং টার্ম বোরিংকে বেশি গুরুত্ব দেবো। তাহলে এখন শর্ট টার্ম বোরিং কত রয়েছে? 450 কোটি টাকার রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে যদি যাই তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত রয়েছে? তাহলে প্রথমে ছিল কত? প্রথমে ছিল 57 কোটি, তারপরে সেটা হয়ে গেল 266 কোটি, তারপরে সেটা হলো কত? 261 কোটি, তারপরে এখন রয়েছে 120 কোটি। তাহলে এখন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে 120 কোটি। তাহলে ওভারঅল আমরা এইটুখানি বলতে পারবো ব্যালেন্স শিটকে ওকে টাইপের একটা ব্যালেন্স শিট বলতে পারবো, 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারছি না। তার কারণ রিজার্ভের মধ্যে সেই গ্রোথটা নেই, সেই রকম কনসিস্টেন্সিও সেরকমভাবে আমরা কিন্তু স্মুথ দেখতে পাইনি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। লোনটাও মোটামুটি অনেকটাই রয়েছে, আমরা কিন্তু এইটুখানি দেখেছি লোনটা কিন্তু মোটামুটি অনেকটাই রয়েছে। তাহলে ওভারঅল এইটুখানি বলতে পারি যে ওকে টাইপের ব্যালেন্স শিট রয়েছে। শুধু এবারে ব্যালেন্স শিট দেখলে তো হবে না, এবারে দেখতে হবে যে প্রফিট অ্যান্ড লসের নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি আছে নাকি। তো ন্যাচারাল ব্যাপার আমরা চার্ট প্যাটার্ন থেকে দেখেছি একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে চার্ট প্যাটার্ন, রিজার্ভের মধ্যে সেরকম কনসিস্টেন্সিও সেরকম দেখতে পেলাম না। তাহলে এইটা থেকে আমরা আমাদের কাছে একটা ক্লিয়ার যে নেট প্রফিটের মধ্যেও সেরকম কনসিস্টেন্সি আমরা পাবো না। তাহলে আমরা ওভারঅল আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তাহলে প্রফিট অ্যান্ড লসের হচ্ছে কত সাল থেকে আছে? 19, 20, 21, 22 আছে এই সাল পর্যন্ত। আর এই 23টা কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি। 19, 20, 21, 22, 23টা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তাহলে এবারে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে নেট প্রফিটে আমরা যদি যাই তাহলে কী পাচ্ছি আমরা নেট প্রফিটে যদি দেখি তাহলে প্রফিট করেছিল 321 কোটি, তারপরে সেটা কমে গিয়ে লস হয়ে গেল 165 কোটি তার পরের বছর। তারপরে কত দাঁড়ালো? আবার লস হয়ে গিয়ে 736 কোটি, তারপরে আবার লস হয়ে গেল 118 কোটি, আবার প্রফিট করছে 328 কোটি। এটা আরেকটু বাড়তে পারে। এবারে কোয়ার্টারলি রেজাল্টের পরে যে টোটাল বছরটা শেষ হওয়ার পরে দেখা যাবে যে কোম্পানি কীরকম টাইপের পারফরমেন্স করে। তো যেহেতু এই বছরটা এখনও শেষ হয়নি, তো এখন অবধি 328 কোটি পর্যন্ত প্রফিট হয়েছে। তা পরবর্তীকালে দেখার বিষয় যে কতটা মার্জিনটাকে মেনটেন করে রাখতে পারে। তাহলে ওভারঅল এইটুখানি দেখে কি বুঝলেন যে প্রথমে প্রফিট ছিল 321, তারপরে কিন্তু পরপর কিন্তু লস। তার মানে হচ্ছে কোম্পানিটার মধ্যে নেট প্রফিটের মধ্যে কিন্তু আমরা কোনো কনসিস্টেন্সি পেলাম না।
চার্ট প্যাটার্ন থেকে আমাদের কাছে ক্লিয়ারই হয়ে গেল একই রেঞ্জে ঘোরাফেরা করছে মানে চার্ট প্যাটার্নটা যে কনসিস্টেন্সি নেই। তো রিজার্ভের মধ্যেও সেটা আমরা ইন্ডিকেশন পেয়ে গেছি। তো এখন ডিরেক্টলি প্রফিট অ্যান্ড লসেও কিন্তু আমরা পেয়ে গেলাম যে কোম্পানিটার মধ্যে কিন্তু নেট প্রফিটের মধ্যে কোনো কনসিস্টেন্সিও পাচ্ছি না, সেরকম কিন্তু গ্রোথ পাচ্ছি না এই কোম্পানিটার মধ্যে। তাহলে ওভারঅল আপনাদের কাছে ক্লিয়ার হলো যে প্রফিট অ্যান্ড লসের নেট প্রফিটের মধ্যে এই কোম্পানিটার কোনো কনসিস্টেন্সি নেই, পরপর লস। তো এখন আবার প্রফিটের মুখ দেখেছে। এখন দেখার বিষয় যে কোম্পানি কতটা কন্টিনিউ করতে পারে, তাদের মার্জিনটাকে মেনটেন করে কন্টিনিউ করতে পারে। তো সেটা হচ্ছে পরবর্তীকালে দেখার বিষয়। তাহলে ওভারঅল এইটুকুনি বলতে পারবো যে নেট প্রফিটের মধ্যে কোনো কনসিস্টেন্সিও নেই, সেরকম গ্রোথও আমরা কিন্তু পাচ্ছি না। আমরা এবার চলে যাবো হচ্ছে কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলে কার কি অবস্থান রয়েছে সেটা আমরা দেখবো। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মানে হচ্ছে কোম্পানির ওনার, যাদেরকে আমরা বলছি কত আছে 56.09%। এফআইএস আছে ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 13.23%। ডিআইএস আছে কত 19.59%। গভর্নমেন্ট আছে 0.39%। পাবলিক রয়েছে 10.21% আর আদার্স রয়েছে 0.49%। তাহলে ওভারঅল এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার আছে 56%-এর মতন, এফআইএস আছে 13%-এর মতন, ডিআইএস আছে অ্যাপ্রক্স 19.5%-এর মতন, গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.39%, আর পাবলিক রয়েছে 10%-এর বেশি রয়েছে পাবলিক, আর আদার্স হচ্ছে ওই 0.5%-এর কাছাকাছি, এইটুখানি বলতে পারি। তাহলে ওভারঅল এইটুখানি আমরা বলবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা হচ্ছে ডিসেন্ট রয়েছে, প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে যে এই কোম্পানিটার ওপরে। তাহলে ওভারঅল এইটুখানি বলতে পারি যে চার্ট প্যাটার্ন নয়, এটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে আমরা বলতে পারবো। কোম্পানিটার নামটা কি? কোম্পানিটার নামটা হচ্ছে আপনাদের আগেই বলে দেওয়া হয়েছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড। তাহলে এই কোম্পানিটা হচ্ছে টেক্সটাইল সেগমেন্টের রিটেল সেক্টরে কাজ করছে। যে এই কোম্পানিটার হচ্ছে আরেকটা সাবসিডিয়ারি ব্র্যান্ডের নাম আপনারা জানেন, প্যান্টালুন ফ্যাশন। আপনারা দেখুন প্যান্টালুন ফ্যাশন হচ্ছে এদের আরেকটা ব্র্যান্ডের নাম সাবসিডিয়ারি। তাহলে এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এটা হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড। কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ আপনাদের বলাই হয়েছে, মার্কেট ক্যাপ হচ্ছে 30,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। এটা একটা লার্জ ক্যাপ টাইপের একটা কোম্পানি। এই কোম্পানিটার যদি আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখেন তাহলে কত রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 3.36%। আরওই হচ্ছে কত আছে, রিটার্ন অন ইকুইটি -4.53%। তার মানে আপনারা দেখেই বুঝতে পারছেন আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট নয়, আরওই হচ্ছে নেগেটিভে রয়েছে, যেহেতু কোম্পানিটা কিন্তু লসে রান করছে। দেখতেই পেয়েছেন লসে রান করেছে, শুধু লাস্টের বছরটা যে এখনও শেষ হয়নি ওদিকে প্রফিট শো করাচ্ছে। তাহলে ওভারঅল এইটুখানি মাথায় রাখবেন যে আরওসি আর আরওই হচ্ছে কোম্পানির পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে। তার মানে কোম্পানির পারফরমেন্স ভালো নয় বলে কিন্তু আরওসি আর আরওই কিন্তু পুয়ার রয়েছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। যদি কোম্পানি পরবর্তীকালে ভালো পারফরমেন্স দিতে পারে, কনসিস্টেন্সি মেনটেন করতে পারে, দেন হচ্ছে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করতে শুরু করবে। সেই কারণে কিন্তু রিটার্ন অন ইকুইটি কিন্তু এখন নেগেটিভ রয়েছে, যেহেতু কোম্পানি লসে রয়েছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটাকে আপনারা হচ্ছে র্যাডারে রেখে স্টাডি করতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না। তার কারণ কিন্তু কোম্পানিটার কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু সেইভাবে সাউন্ড নয়। এই কোম্পানিটা আপনারা দেখলেন ব্যালেন্স শিটটা মোটামুটি ওকে টাইপের পেয়েছি, কিন্তু প্রফিট অ্যান্ড লস এর নেট প্রফিটের মধ্যে কোনো কনসিস্টেন্সি পাইনি। চার্ট প্যাটার্নটার মধ্যে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, শেয়ার হোল্ডারদের সেভাবে রিটার্ন জেনারেট করেনি। তো সেই হিসাবে আমরা বলবো যে এই কোম্পানিটাকে র্যাডারে রাখুন। দেখুন আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স দিতে পারে, আফটার দ্যাট আপনারা ডিসিশন নেবেন যে স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে সেই কারণে বলছি ততদিন অবধি আপনারা হচ্ছে র্যাডারে রাখুন যে কোম্পানি পরবর্তীকালে Q2, Q3, Q4 পারফরমেন্স কী টাইপের দিয়েছে, এইটাকে ওভারঅল আপনারা র্যাডারে রাখতে পারেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ওভারঅল আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের ফান্ডামেন্টালসটা। তাহলে এই অবধি, আপনাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।